আপনি যদি কমার্শিয়াল এয়ারক্রাফটের পাইলট হতে চান সেই ক্ষেত্রে আপনাকে একটি ভালো পরিমাণ টাকা খরচ করতে হবে। আপনি এত টাকা খরচ করে পাইলট ট্রেনিংটি সম্পূর্ণ করলেন, কিন্তু তারপরে জব পাওয়ার পসিবিলিটি কতটুকু? আদৌ কি জব পাবেন? এই ধরনের প্রশ্ন আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি দেখব পাইলট চাকরি করলে আপনি কি কি সুবিধা পাবেন এবং কি কি অসুবিধার মধ্যে আপনার পড়তে হবে। আজকের ভিডিওটি এমনিতেই অনেক বড়, সো আর কথা বাড়াবো না, ভিডিও শুরু করা যাক। আমাদের কাছে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আসে সেটি হলো, এত টাকা খরচ করে পাইলট কোর্স করার পরে কি জব পাওয়া যাবে? প্রথমে যদি আমরা জব পাওয়ার রিকোয়ারমেন্টগুলো নিয়ে আলোচনা করি, সেখানে দেখবেন জব পেতে হলে আপনার পিপিএল এবং সিপিএল কমপ্লিট থাকতে হবে। পাশাপাশি যদি টাইপ রেটিং থাকে বা কোনো রেটিং থাকে তাহলে তো খুব ভালো। সো জব পাওয়ার মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হলে আপনাকে অবশ্যই এই টাকাটা খরচ করতে হবে। টাকা খরচ করা ছাড়া তো আপনি যোগ্যতাই অর্জন করতে পারবেন না, জব তো দূরের কথা। ইন জেনারেল যদি আমরা বলি, জব পেতে হলে আপনাকে লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো কোনো এয়ারলাইন্স শুধুমাত্র মৌখিক পরীক্ষার ভিত্তিতেই পাইলট নিয়োগ দিয়ে থাকে। বেসিক্যালি আপনার পিপিএল এবং সিপিএল এই দুটি কমপ্লিট হওয়ার পরেই আপনি বিভিন্ন এয়ারলাইন্সে অ্যাপ্লাই করতে পারবেন। সেখানে আপনাকে বিভিন্ন রকম ক্যান্ডিডেটের সাথে মোকাবেলা করতে হবে। তাদের মধ্যে ফ্রেশার, এক্সপিরিয়েন্স, বিভিন্ন টাইপসের লোকজন থাকবে। সো বুঝতেই পারছেন, জব পেতে হলে আপনাকে ভাইভাতে অবশ্যই ভালো করতে হবে। আপনি যদি ইন্টারভিউতে খুব ভালো পারফরমেন্স দেখাতে পারেন তাহলে তো আপনি জব পেয়ে যাবেন। এটি হচ্ছে নর্মাল সিস্টেম, অর্থাৎ ইন জেনারেল আপনাকে জব পেতে হলে যেই সিস্টেমটি অবলম্বন করতে হবে বা করতে হয় সেটি বলা হয়েছে। কিন্তু আমি যদি একটু পরিসংখ্যান দিয়ে আপনাকে বলি তাহলে বুঝতে পারবেন জিনিসটা। ধরুন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন। আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রাম একটি ভালো বাস করে যেতে চান, সেক্ষেত্রে আপনার খরচ 1800 টাকা থেকে 2200 টাকার মতো পড়তে পারে। পাশাপাশি আপনার সময়ও লাগবে 8 থেকে 9 ঘন্টার মতো। অপরদিকে যদি আপনি ঢাকা টু চট্টগ্রাম উড়োজাহাজে করে যান, সেই ক্ষেত্রে আপনার খরচ 2000 টাকা থেকে 2500 টাকার মতো পড়বে। দেখা যাচ্ছে যে খরচের রেঞ্জটি অনেকটা কাছাকাছি চলে এসেছে। আপনি একটু লক্ষ্য করলেই দেখবেন বর্তমানে উচ্চ ধনী অথবা উচ্চ মধ্যবিত্তদের সংখ্যা কিন্তু দিনে দিনে বেড়েই চলছে। এখন মানুষের অর্থনৈতিক অবস্থা আগের থেকে অনেক ভালো হয়েছে, অনেকেরই হাতে এখন টাকা পয়সা রয়েছে। সো তাদের দৃষ্টিভঙ্গিরও অনেক পরিবর্তন এসেছে। পাশাপাশি তারা একটু লাক্সারিয়াসভাবে চলাফেরা করতে পছন্দ করে এবং যত দিন যাবে এর সংখ্যাটি কিন্তু বেড়েই চলবে। অর্থাৎ আপনি যদি 5 বছর আগে উড়োজাহাজে যাত্রীর সংখ্যা লক্ষ্য করেন এবং বর্তমানে যাত্রীর সংখ্যা লক্ষ্য করেন, দেখবেন আকাশ এবং পাতাল তফাত। এবং আগামী 5 বছর পরে যাত্রী সংখ্যা কোন পর্যায়ে গিয়ে ঠেকে সেটিও দেখার বিষয়। এখন অনেক মধ্যবিত্ত ঘরের লোকজন, পাশাপাশি ছোটোখাটো ব্যবসায়ীরাও তাদের প্রয়োজনে উড়োজাহাজে যাতায়াত করছে। এতে করে তাদের অনেক সময় সেভ হচ্ছে। এই সময়টি তারা অন্য কাজে লাগাতে পারে। এক কথায় যদি আমি বলি তাহলে যাত্রীর চাপ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং যাত্রীদের সংখ্যাও আগের থেকে অনেক বেড়ে গিয়েছে, যার ফলশ্রুতিতে নতুন নতুন এয়ারলাইন্স ওপেন হচ্ছে। এবং যদি আমরা কার্গো পরিবহনের দিকেও লক্ষ্য করি, এখন অনেক ব্যবসায়ী তাদের সময় সাশ্রয় করার জন্য আকাশপথটিকে বেছে নিয়েছে, যার ফলে আগের থেকে অনেক বেশি কার্গো আকাশপথে পরিবহন হচ্ছে। বর্তমানে কিন্তু বাংলাদেশে বেশ কিছু কার্গো এয়ারলাইন্স পাইপলাইনে রয়েছে। সো বুঝতেই পারছেন, যাত্রী সংখ্যা এবং কার্গো পরিবহন এই দুই দিক দিয়েই আকাশপথের উপর নির্ভরতা বেড়েই চলছে, যার ফলে নতুন নতুন এয়ারলাইন্স ওপেন হচ্ছে এবং ভবিষ্যতে আরও হবে। নতুন এয়ারলাইন্স ওপেন হলে অবশ্যই এয়ারক্রাফটের সংখ্যা বৃদ্ধি পাবে। সো পাইলট তো অবশ্যই নিয়োগ দিতে হবে। নর্মালি একটি এয়ারক্রাফটের জন্য 10 থেকে 12 জন পাইলট এয়ারলাইন্স নিয়োগ দিয়ে থাকে। বাজার কিন্তু কমছে না, বাজারের পরিসর দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আর যেই গতিতে থার্ড টার্মিনালের কাজ চলছে, আশা করা যায় 2022 অথবা 23 সালের মধ্যে সম্পূর্ণরূপে থার্ড টার্মিনালের কাজ শেষ হয়ে যাবে।
থার্ড টার্মিনাল সম্পূর্ণরূপে চালু হওয়ার পরে নতুন নতুন আরও অনেক এয়ারলাইন্স বাংলাদেশে আসবে। নতুন এয়ারলাইন্স মানে নতুন এয়ারক্রাফট মানে পাইলট নিয়োগ তো অবশ্যই দেয়া হবে। সো আশা রাখা যায় যে আপনি যদি এত টাকা খরচ করে পাইলট ট্রেনিংটি করেনও সেই ক্ষেত্রে একটি জব পেতে পারেন, হয়তো ইনিশিয়ালি না পেলেও কিছুদিন পরে হলেও আপনি পাবেন এবং আপনার টাকাটা তুলে আনতে পারবেন। দ্বিতীয় যে প্রশ্নটি আমাদেরকে করে থাকেন সেটি হলো পাইলট পেশায় জবের নিরাপত্তা অথবা সিকিউরিটি কেমন। বেসিক্যালি এটি ডিপেন্ড করে আপনি কোন এয়ারলাইন্সে জব করছেন। আপনি যদি বড় কোনো এয়ারলাইন্সে জব করেন, যেমন সিঙ্গাপুর, এমিরেটস অথবা দুবাই, ওই সকল ক্ষেত্রে বলা যায় যে আপনার জব সিকিউরিটিটি মোটামুটি ভালো পর্যায়ে রয়েছে, কারণ ওই সকল এয়ারলাইন্স লসের কারণে বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম। আর আপনি যদি ছোট কোনো এয়ারলাইন্সে জয়েন করেন সেই ক্ষেত্রে আপনার জন্য একটু রিস্ক থেকেই যায়, কারণ ছোট এয়ারলাইন্স তারা যদি কোনো কারণে মার্কেটে লস খায় সেক্ষেত্রে তারা তাদের ব্যবসা গুটিয়ে নিতে পারে। আপনি যদি কোনো এয়ারলাইন্সে জয়েন করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার সাথে একটি এগ্রিমেন্ট হয়, অর্থাৎ 10 বছর বা 15 বছর ওই এয়ারলাইন্সে আপনার জব করতে হবে। সেই ক্ষেত্রেও এটি একটি জব সিকিউরিটির মধ্যে পড়ে। আবার অনেক সময় দেখা যায় যে বড় এয়ারলাইন্সও অনেক সময় বন্ধ হয়ে যায়, যেমন ভারতের জেট এয়ারওয়েজের কথা আমরা বলতে পারি। আবার অনেক সময় দেখা যায় ছোট অনেক এয়ারলাইন্সও অনেক বছর ধরে সাস্টেন করে। এই সব কিছু মিলিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন এয়ারলাইন্সটি আপনার জন্য ভালো হবে। বাংলাদেশের কথা যদি আমি বলি, বাংলাদেশের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জব অনেকটা সিকিউর, কিন্তু পাশাপাশি অন্য অন্য এয়ারলাইন্সেরও জব সিকিউর, কিন্তু সেইভাবে বলা যায় না। একটু খোঁজ নিলেই দেখবেন করোনার মধ্যে বাংলাদেশের একটি এয়ারলাইন্সের অবস্থা খুবই খারাপ। কয়েকটি গণমাধ্যমে দেখলাম তারা নাকি তাদের পাইলটদেরকে ঠিকমতো স্যালারি দিতে পারছে না। সো যে কোনো এয়ারলাইন্স যে কোনো সময়ে লসে পড়তে পারে। এক কথায় বলা যায়, এভিয়েশনে যদি আপনি টিকে থাকতে চান তো অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে। কোনো কারণে যদি আপনার একটি জব চলেও যায়, অন্য একটি জব যাতে আপনি ম্যানেজ করতে পারেন সেই যোগ্যতা আপনার থাকতে হবে এবং সেই রকম ট্যালেন্ট থাকতে হবে যাতে অন্য কোনো এয়ারলাইন্স আপনাকে লুফে নেয়। যারা অভিজ্ঞ পাইলট, অর্থাৎ একটি এয়ারলাইন্সে অনেক বছর ধরে ফ্লাই করেছে, তারা একটি জব চলে গেলেও বা কোনো কারণে যদি একটি জব ছাড়তে চান তাহলে অন্য একটি জব সহজেই ম্যানেজ করতে পারেন। বাংলাদেশে পাইলট ট্রেনিং সম্পূর্ণ করে কি বিদেশে পাইলট হওয়া যাবে, অথবা বিদেশ থেকে পাইলট ট্রেনিং সম্পূর্ণ করে কি বাংলাদেশে পাইলট হওয়া যাবে? আপনি যদি বাইরের থেকে ফ্লাইং ট্রেনিং সম্পূর্ণ করে বাংলাদেশে জব করতে চান সেই ক্ষেত্রে আপনাকে আপনার লাইসেন্সটি কনভার্ট করতে হবে। কনভার্টিং অনেকগুলো প্রসিডিওর রয়েছে। কি কি প্রসিডিওরের মধ্যে আপনার লাইসেন্সটি কনভার্ট করতে হবে সেটি আপনি পেয়ে যাবেন সিভিল এভিয়েশন অথরিটির বাংলাদেশের ANO-তে। ANO মানে এয়ার নেভিগেশন অর্ডার, সেখানে আপনি খুঁজলেই পেয়ে যাবেন। তারপরও যদি আমি এক কথায় বলি, আপনাকে কয়েকটি এক্সাম পাস করতে হবে এবং টেস্ট ফ্লাইট সম্পূর্ণ করতে হবে সফলভাবে। আর যদি বাংলাদেশ থেকে ফ্লাইং ট্রেনিং সম্পূর্ণ করে বাইরে জব করতে চান, আপনি যে দেশে জব করতে চান ওই দেশের সিভিল এভিয়েশন অথরিটির বেশ কিছু নিয়ম রয়েছে, ওই নিয়মগুলো ফলো করে আপনার লাইসেন্সটিকে কনভার্ট করে নিতে হবে। আরেকটি কমন প্রশ্ন অনেকে করে থাকেন, পাইলট জবের জন্য কি কোনো সিকিউরিটি মানি দিতে হয়? এটি বেসিক্যালি ডিপেন্ড করবে আপনি কোন এয়ারলাইন্সে জব করছেন তার উপর। নর্মালি অনেক এয়ারলাইন্সই সিকিউরিটি মানি নিয়ে থাকে। এই সিকিউরিটি মানির পরিমাণ 20 লাখ, 30 লাখ এবং 50 লাখ পর্যন্ত হতে পারে। অ্যাকচুয়ালি সিকিউরিটি মানিটা কি সেটি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। আপনাকে হয়তো একটি এগ্রিমেন্ট করতে হবে অথবা কোনো ব্ল্যাঙ্ক চেকে সাইন করতে হবে। ওইখানে হয়তো এমন শর্ত থাকবে যে আপনি ওই এয়ারলাইন্সটিতে 5 বছর অথবা 10 বছর জব করতে হবে। এর আগে যদি আপনি আপনার জবটি ছেড়ে দেন সেই ক্ষেত্রে আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণের টাকা দিতে হবে। এই এগ্রিমেন্টটি অর্থাৎ সিকিউরিটি মানির ব্যাপারটা আনা হয়েছে পাইলটদেরকে ধরে রাখার জন্য। ধরুন আমি একটি এয়ারলাইন্স খুললাম, সেখানে একজন পাইলটকে নিয়োগ দিলাম, তাকে টাইপ রেটিং করালাম, অলমোস্ট আমার 10 থেকে 20 লাখ টাকা অলরেডি খরচ হয়ে গেছে। তারপরের মাসে যদি সে বলে সে আর জব করবে না, তাহলে তো আমার ফুল প্রসিডিউর অর্থাৎ সম্পূর্ণ টাকাটাই ওয়েস্ট। এই জন্যই বেসিক্যালি সিকিউরিটি মানির ব্যাপারটা আনা হয়েছে।
ওই এগ্রিমেন্টটিতে বলা থাকে পাইলটকে অবশ্যই 10 বছর অথবা 5 বছর যতদিনে আমার টাকাটি উঠে আসবে এবং কিছু লাভও থাকবে এরকম একটি ইয়ার ওই এগ্রিমেন্টে উল্লেখ করা হয়। তার আগে যদি সে জব ছাড়তে চায় সেই ক্ষেত্রে তাকে একটি নির্দিষ্ট পরিমাণের টাকা অর্থাৎ ক্ষতিপূরণ দিতে হবে। বেসিক্যালি এই টাকাটি আপনাকে দিতে হবে না, আপনার জাস্ট একটি এগ্রিমেন্ট করে রাখবেন যাতে আপনি জবটি না ছাড়তে পারেন, সেই জন্যই কোম্পানি সিকিউরিটির জন্য এই কাজটি করে থাকে। তবে কিছু কিছু এয়ারলাইন্স শুনেছি টাকা নিয়ে থাকে, বাট ম্যাক্সিমাম এয়ারলাইন্সই টাকা নেয় না, জাস্ট এগ্রিমেন্ট করে। পাইলটকে দিনে কত ঘন্টা অথবা সপ্তাহে কয়দিন কাজ করতে হয় এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। বেসিক্যালি এটা ডিপেন্ড করবে আপনি কোন এয়ারলাইন্সে কাজ করছেন। এয়ারলাইন্সটি যদি লং রুটে ফ্লাইট অপারেট করে যেমন ঢাকা টু লন্ডন সেই ক্ষেত্রে একটি নিয়ম, আবার যদি এয়ারলাইন্সটি মিডিয়াম দূরত্বে ফ্লাইট অপারেট করে যেমন ঢাকা থেকে থাইল্যান্ড অথবা ঢাকা থেকে সিঙ্গাপুর সেই ক্ষেত্রে এক নিয়ম, আবার যদি শুধুমাত্র ডোমেস্টিক ফ্লাইট অপারেট করে সেই ক্ষেত্রে আরেক নিয়ম। ধরুন আপনি ঢাকা থেকে সিঙ্গাপুর গেলেন, তারপর যাত্রী নিয়ে আবার ব্যাক করলেন বাংলাদেশে, এক্ষেত্রে পাইলটকে দীর্ঘক্ষণ বিমান চালাতে হয়। সেক্ষেত্রে দেখা যায় পাইলটকে পরবর্তী 2-3 দিন ছুটি দেওয়া হয় তার রিফ্রেশমেন্টের জন্য। এটি দেওয়া হয় বেসিক্যালি পাইলটের বডি এবং মাইন্ড ফ্রেশ থাকার জন্য, এটি খুবই জরুরি। সো এক কথায় বললে আপনাকে টানা ফ্লাইট অপারেট করতে হবে না, অর্থাৎ সপ্তাহে দেখা গেল 2 থেকে 3 দিন এবং মাসে 7 থেকে 8 দিন আপনাকে বিমান চালাতে হতে পারে। সরকারি ছুটির দিনে কি পাইলট ছুটি পেয়ে থাকে অর্থাৎ বিমান চালাতে হয়, এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। বিমান তো কখনো বন্ধ থাকে না, বিমান এমনকি ঈদের দিনও চলে। এই ক্ষেত্রে দেখা যায় ঈদের দিনও আপনাকে বিমান ফ্লাই করতে হতে পারে। এছাড়া অন্য যে ভ্যাকেশন থাকে অর্থাৎ ছুটির দিনগুলোতে দেখা যায় যাত্রীর চাপ অনেক বেশি থাকে, ফ্লাইটের সংখ্যাও বেশি থাকে। এছাড়া তো বললামই পাইলটকে কন্টিনিউয়াসলি ফ্লাইট পরিচালনা করতে হয় না, সে মাসে অনেক দিনই ছুটি পেয়ে থাকে। স্পেশালি সরকারি দিন বলতে কোনো ছুটি সে পায় না, কিন্তু সে যদি চায় ওই পার্টিকুলার ডেটে তার ছুটি লাগবে সে ওই ছুটির জন্য অ্যাপ্লাই করতে পারে, অথবা তার ডিউটিটা কারোর সাথে এক্সচেঞ্জ করতে পারে, এভাবে সে ছুটি পেয়ে থাকে। বিদেশি বিভিন্ন এয়ারলাইন্স যেমন দুবাই, কাতার, এমিরেটস অথবা সিঙ্গাপুরের মতো বড় এয়ারলাইন্সগুলিতে জব পাওয়ার পসিবিলিটি কেমন, এই প্রশ্নটি অনেকে জিজ্ঞাসা করেন। বেসিক্যালি সকল এয়ারলাইন্সের জব পাওয়ার সর্বনিম্ন রিকোয়ারমেন্ট পিপিএল এবং সিপিএল, কিন্তু রিয়ালিটি একটু ভিন্ন। আপনি যদি বড় কোনো এয়ারলাইন্স যেমন সিঙ্গাপুর এয়ারলাইন্সে জব করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ফার্স্টে ছোট কোনো এয়ারলাইন্সে জব করতে হবে, অর্থাৎ তারা অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে থাকে। ধরুন সিঙ্গাপুর এয়ারলাইন্স একটি সার্কুলার দিল তাদের বোয়িং 737-এর জন্য পাইলট দরকার, সেই ক্ষেত্রে দেখা যাবে যে 5 বছর 10 বছর এক্সপিরিয়েন্সের বিভিন্ন লোকজন সেখানে অ্যাপ্লাই করেছে। সেক্ষেত্রে আপনি যদি ফ্রেশ ক্যান্ডিডেট হন আপনার বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু একেবারে যে ফ্রেশ নেয় না ঠিক তেমনটা না। আপনি যদি ভাইবা বোর্ড বা ইন্টারভিউ বোর্ডে তাদেরকে ইমপ্রেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনার জব পাওয়ার একটি পসিবিলিটি থাকে। আর আপনি যদি তাদের নিজস্ব ফ্লাইং একাডেমি থেকে ফ্লাইং করেন সেক্ষেত্রে আবার ব্যাপারটা ভিন্ন হয়ে যাবে। যেমন এমিরেটসের নিজস্ব ফ্লাইং একাডেমি রয়েছে, সেখান থেকে যদি আপনি পড়াশোনা করেন অর্থাৎ পিপিএল এবং সিপিএল কমপ্লিট করেন তাহলে এমিরেটসে জব পাওয়া আপনার জন্য ইজি হয়ে যাবে। একজন পাইলট মাসে অথবা বছরে কত টাকা ইনকাম করতে পারে? বাংলাদেশে একজন পাইলট অর্থাৎ আপনি যদি ফার্স্ট অফিসার হিসাবে জয়েন করেন সেই ক্ষেত্রে আপনার বেতন হতে পারে 2 থেকে 2.5 লাখ টাকা। এটি বেসিক্যালি আপনার একটি ফিক্সড স্যালারি থাকবে, পাশাপাশি আপনার ফ্লাইটের উপর আপনি একটি অ্যালাউন্স পাবেন। আপনার যদি ফ্লাইট সংখ্যা বেশি থাকে সেক্ষেত্রে আপনার অ্যালাউন্সের পরিমাণ বেশি থাকবে। আর যদি ক্যাপ্টেনের কথা বলি সেক্ষেত্রে 4.5 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত বাংলাদেশে একজন ক্যাপ্টেন মাসে ইনকাম করতে পারে। আর যদি দেশের বাইরে অথবা বড় বড় এয়ারলাইন্সের কথা বলি সেক্ষেত্রে কিন্তু স্যালারির পরিমাণ আরও বেশি হয়ে থাকে। ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল পাইলটদের বেতন কি একই নাকি আলাদা? বিভিন্ন এয়ারলাইন্সের বেতনের জন্য তাদের একটি ফিক্সড পে স্কেল থাকে, এই পে স্কেল অনুযায়ী তাদের পাইলটদেরকে তারা বেতন দিয়ে থাকে। দেখা যায় নতুন কোনো পাইলট জয়েন করলে সে ফার্স্টে ডোমেস্টিক ফ্লাইট অপারেট করে, সেক্ষেত্রে তার স্যালারি কিছু কম থাকে। আবার যখন সে ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেট করে তখন তার স্যালারি কিছুটা বেশি থাকে। এছাড়া অভিজ্ঞতা এবং প্রমোশনের ভিত্তিতে স্যালারি বৃদ্ধি পায়।
পাইলটকে কি তার আয়ের উপর কোনো ভ্যাট অথবা ট্যাক্স দিতে হয়? বেসিক্যালি আপনি যখন স্যালারি পাবেন তখন আপনার স্যালারি থেকে একটি নির্দিষ্ট অংশ অর্থাৎ ট্যাক্সের জন্য একটি টাকা কেটে নেওয়া হয়। ধরুন আপনার স্যালারি 2 লাখ টাকা, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি যখন বেতন পাবেন ওই বেতন থেকে 30-40 হাজার টাকা কেটে নেওয়া হলো, অর্থাৎ আপনি বেতন পেলেন 1,60,000 টাকা অথবা 1,65,000 টাকা। বাকি টাকাটা চলে যাবে ট্যাক্সের খাতায়। এটি নর্মালি কোম্পানি থেকে কেটে নেওয়া হয় এবং ট্যাক্সটি পরিশোধ করে দেওয়া হয়। আপনাকে বাড়তি কোনো ঝামেলা করতে হবে না। আপনি যখন বেতন পাবেন ওই বেতন থেকে আপনাকে এক্সট্রা আর কোনো ট্যাক্স দিতে হবে না। লাইসেন্স বেশি অর্জন করলে কি স্যালারি বেশি হয়? এখানে লাইসেন্স বেশি অথবা কম অর্জন করার কোনো কিছু নেই। আপনাকে একটি এয়ারলাইন্সে জব পেতে হলে পিপিএল এবং সিপিএল লাইসেন্স দরকার হবে, এবং আপনি যদি ক্যাপ্টেন হতে চান সেক্ষেত্রে আপনার এটিপিএল লাইসেন্স দরকার হবে। এই 3টি লাইসেন্সের বাহিরে আর কোনো লাইসেন্স নেই। মেয়েদের জন্য পাইলট পেশাটি কেমন হবে? পাইলট পেশায় আসতে হলে যে আপনাকে শারীরিকভাবে অনেক শক্তিশালী হতে হবে ব্যাপারটি এমন নয়। বর্তমানে পাইলট পেশাটি অনেকটা স্কিল নির্ভর হয়ে গেছে। আপনার বুদ্ধিমত্তা এবং দক্ষতার উপর ব্যাপারগুলো নির্ভর করে, এবং আপনি যদি কুইক ডিসিশন নিতে পারেন তাহলে আপনার জন্য আরও অনেক ভালো হয়। বিভিন্ন এয়ারলাইন্সে অসংখ্য মেয়ে পাইলট জব করছে এবং এখানে কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন নেই। বরঞ্চ দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েদের জন্য আলাদা কোটা সিস্টেম থাকে এবং মেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। কিছু কিছু এয়ারলাইন্সে দেখা যায় হিজাব এবং বোরখা পরেও পাইলট হওয়া যায়, অর্থাৎ পাইলটের ড্রেস কোডের ব্যাপারে যে আগে একটু রুলস রেগুলেশন ছিল সেগুলি অনেকটা শিথিল করা হয়েছে। অর্থাৎ কেউ যদি মুসলিম হয়ে থাকেন এবং হিজাব অথবা বোরখা মেনটেন করেন সেক্ষেত্রে আপনাদের জন্য আর কোনো সমস্যা থাকার কথা না। কমার্শিয়াল পাইলটের কি কি পদবি থাকে? প্রথমে যখন আপনি পড়াশোনা করবেন তখন আপনার পদবি থাকবে স্টুডেন্ট পাইলট। তারপর যখন আপনি পিপিএল এবং সিপিএল কমপ্লিট করবেন এবং এয়ারলাইন্সে জয়েন করবেন তখন আপনাকে ফার্স্ট অফিসার হিসাবে জয়েন করতে হবে। দেন আপনি এটিপিএল কমপ্লিট করবেন, অর্থাৎ এটিপিএল লাইসেন্সটি অর্জন করার পরে আপনি ক্যাপ্টেন হিসাবে জয়েন করতে পারবেন, এবং একটি নির্দিষ্ট পরিমাণ অভিজ্ঞতা অর্জন করার পরে আপনি পাইলট ইন কমান্ড হতে পারবেন। পাইলটের আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্যরা কি ফ্রিতে উড়োজাহাজে চড়তে পারে? বেসিক্যালি এটি ডিপেন্ড করবে এয়ারলাইন্সের বিভিন্ন সুযোগ সুবিধার উপরে। কোনো কোনো এয়ারলাইন্স বছরে পাইলটকে একটি নির্দিষ্ট পরিমাণ ফ্রি টিকিট দিয়ে থাকে, আবার কোনো কোনো এয়ারলাইন্স পাইলটকে একটি নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে থাকে। পাইলট তার স্যালারির বাইরে অন্য যে সকল সুযোগ সুবিধা পায়, যেমন বাসা ভাড়া, মেডিকেল অ্যালাওয়েন্স, এগুলির সাথে টিকিটেরও একটা নির্দিষ্ট পরিমাণ সুবিধা থাকে। ফ্রি টিকিট দিবে এরকম কোনো নিয়ম নেই, বাট একটা নির্দিষ্ট সুবিধা থাকে। এটি এয়ারলাইন্স টু এয়ারলাইন্স ভিন্ন হয়।